হবে তো সবার। আর আমি প্রত্যেককে অনুরোধ করব, যারা আমাদের সংগঠনের ফেসবুক চালান, অন্ততপক্ষে আপনারা আপনাদের যার যার ওয়াল থেকে আজকে একটি পোস্ট দিবেন গ্রাম থিয়েটারের জন্মদিনের জন্য, গ্রাম থিয়েটারের 40 বছরের জন্য। আমি অনুরোধ করব যে বিটিভির সাংবাদিক আমাদের পিন্টু, আমাদের গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতাকালীন সদস্য, সে আমাদের মাঝে উপস্থিত আছে। অনেক আমার সিনিয়র পার্সন আছেন যারা, আমার অনেকে নামটাম জানি না, নাম ওইভাবে জানি না, বলতে পারছেন। তবে আজকে এই অবস্থাতে মানে আজকে হঠাৎ লিকু মামা আমাকে ফোন দিল যে ঝিনেদা থিয়েটারে 40 বছর। তা তখনই মনে পড়লো যে আমার জীবনের প্রথম হাতে খড়ি এই ঝিনেদা থিয়েটার। এই ঝিনেদা থিয়েটার থেকেই আমার অভিনয় জীবন শুরু। আজকে একজনের কথা খুবই মনে পড়ছে, যে আমার বন্ধু গুরু রানা, সে একটা দুর্ঘটনায় মারা গেছিল, তার আত্মার শান্তি কামনা করছি। আজকে অনেকদিন পর দেখা হলো রেসা ভাইয়ের সঙ্গে। রেসা ভাইয়ের সঙ্গে প্রায় 10-15 বছর দেখা হয় না, রেসা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। লিকু মামা আছে, আমার অশোক ধর, যে বন্ধু ভাই, এই তার সবার প্রতি আমি আবার বলবো যে ঝিনেদা থিয়েটার এগিয়ে যাক আরো আরো দুর্দান্ত গতিতে, এবং সার্বিক মঙ্গল কামনা। আহা মায়া নির্ভয়ে খেতে পারি এই মায়া, খেলে হয় জীবন আরো সুন্দর। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত শুভার্থীবৃন্দ, আপনাদের কারো কি মনে পড়ছে এই বিজ্ঞাপনটির কথা, জন্ম নিয়ন্ত্রণের জন্য মায়াবড়ি? আমার পাশে রেসা ভাই আছেন। আমি তখন সম্ভবত ক্লাস 4-এ পড়ি, 1984-86 সালের কথা। তখন কিন্তু মোবাইল ছিল না। আমরা পথে পথে হেঁটে হেঁটে এ মোড়ে পথনাটক করেছিলাম। আমার সেই নাটকের নাম ছিল প্যান প্যানানিতে সং চরিত্রে। আমাদের ইউনিসেফের স্বাস্থ্য সচেতনামূলক একটি নাটক ছিল, তো তাতে এই গানটি ছিল। জন্ম নিয়ন্ত্রণ রোধে সচেতনতা বৃদ্ধি করা, ডায়রিয়ার ওষুধ কিন্তু তখন এই ওরসালাইনের জন্ম হয়নি, কিন্তু গ্রাম থিয়েটার, ঝিনেদা থিয়েটার এই ডায়রিয়া, এই জন্ম নিয়ন্ত্রণ সচেতনার জন্য মাঠে মাঠে এই নাটক করে বেরিয়েছে। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রয়াত, আমার প্রিয় অগ্রজ রানা ভাই, আজও যারা আমাদের সাথে আছেন, রেসা ভাই, ছোটন ভাই, অশোক দা, শফিক আকরাম, টুকু ভাই, আর এই মুহূর্তে যাদের আমার নাম মনে পড়ছে না। আর আজকে এই গ্রাম থিয়েটার বা সাংস্কৃতিক অঙ্গনের একজন দক্ষ, সফল এবং পাগল প্রায় মানুষ, আমার প্রিয় অনুভবের মানুষ, আমার প্রিয় অগ্রজ একরামুল হক লিকু ভাই। এই যে আলাদা এক ধরনের ব্যঞ্জনা, তার বাসার ছাদে আমাদের আজকের এই আয়োজন, সৃষ্টিশীল গৌরবের গ্রাম থিয়েটারে 40 বছর, এর আমি শুভকামনা করছি। আমি নিজেকে খুবই সম্মানিত বোধ করছি যে গ্রাম থিয়েটার, ঝিনেদা থিয়েটারে যখন প্রথম জন্ম হয়, সেই জন্মকালীন একজন সদস্য হিসেবে আমার থাকার পরম সৌভাগ্য হয়েছিল। আমি আর কথা বাড়াবো না, আপনাদের সকলের সুন্দর আগামী প্রত্যাশা করছি। আপনার সকলে শুভময় থাকুন, সকলের মঙ্গল হোক। ধন্যবাদ। ধন্যবাদ পিন্টুলাল দত্ত। কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের ঝিনেদা থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য, ঝিনেদা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ শফিক আকরাম। ধন্যবাদ।
আজকের এই আনন্দঘন মুহূর্তে গ্রাম থিয়েটারের 40 বছর পূর্তিতে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি একটি ভালো লাগার জায়গা, নতুন একটা ফ্লেভার, স্বাদ। পিন্টু তার বক্তৃতায় বলেছেন একটি বিজ্ঞাপনের কথা। আমি বলছিলাম আমার শ্রদ্ধ রেসা ভাইকে, ভাই এটা কি প্যান প্যানানি? বললো হ্যাঁ প্যান প্যানানি। অনেক স্মৃতি, অনেক ভাল লাগা। আজকে আমাদের মাঝে দুজন মানুষের কথা খুব মনে পড়ছে এই মুহূর্তে, পবিত্র রায় সরকার, না পবিত্র রায়, পবিত্র দা আর রানা ভাই, দুজন নেই। থিয়েটার যখন আসলে জন্ম নেয়, আমরা নাটকে তখন হাতে ঘড়ি নিচ্ছি। আমার শিক্ষক গুরু বলবো রিসা ভাই আছেন, গণেশ নন্দী নেই, এই যে স্বপন দা ইতিমধ্যে আমাদের মাঝে আসলেন। নাটক শিখেছি আসলে থিয়েটার থেকে, তারপরে আমার যত প্রকাশ। একটি জেলা, একটি সংস্কৃতিকে সুন্দর করে সাজাতে যা লাগে তা থিয়েটার থেকে শেখা। হ্যাঁ, এখন থিয়েটার থেকে নাটক শিখে অভিজ্ঞতা নিয়ে অনেকে অনেক জায়গায় গেছেন, তারা ভালো করছেন, কিন্তু এখনো থিয়েটারের খুঁটিটাকে ধরে আছেন এবং থিয়েটারকে মাথায় নিয়ে যে একটি কাজ করছেন সেটি আমাদের শ্রদ্ধেয় একরামূলক লিকু ভাই। আমরা বলি যে তার থিয়েটার পরিবার, ছেলে মেয়ে ভাবি সবাই, ভাই সহ সবাই একসাথে থিয়েটার করছেন, এটি বড় ভালো লাগা। এরকম থিয়েটার পরিবার আসলে কজন আছে? কৃতজ্ঞতা জানাচ্ছে আজকের এই সময়ে। আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যদি এরকমভাবে আসলে আদর্শকে বুকে নিয়ে ধারণ করতে পারে তাহলে থিয়েটারের যে মূল লক্ষ্য সেটি ঘরে ঘরে পৌঁছে যাবে এবং বাস্তবায়িত হবে। আমার সামনে কথা হচ্ছিল গাড়াগঞ্জ থিয়েটারের বন্ধুরা সাজ্জাদ এসেছেন, সাজ্জাদ দান পায়, সাজ্জাদকে আহ্বান করছি, প্লিজ প্লিজ সাজ্জাদ। আমার সেই ছোটকাল থেকে আমার মনে আছে নাটকের যারা প্রাণ পুরুষ, অত অভিনয় হয়তো কেউ ওইভাবে দেখেনি গ্রামে। সাজ্জাদ এখন সরকারি এমএম কলেজে আছে, একজন শিক্ষক, আমার অত্যন্ত কাছের মানুষ, ভাল লাগা। আর কি বলবো, এখন স্মৃতিতে ভাসে লাশ, এখনো স্মৃতিতে ভাসে বাসন, এখনো সেই প্রিয় হল মনে পড়ে নাটকের কথা। কত কষ্ট করে সেট ডিজাইন রানা ভাই ছিলেন, সেই বট গাছ কেটে আনতে হবে, কলা গাছ কেটে আনতে হবে, বস্তায় কাদা মাখিয়ে তৈরি করতে হবে গ্রাম। কি ভাল লাগা, কি স্মৃতি, দুরন্ত স্মৃতি শৈশব গেছে। আর পোশাক দেখে আমি তখন কথা বলার সাহস পেতাম না যে অশোকদার মতো করে পোশাক বানাবো। অশোকদা এখনো আছেন, এখন রাজনীতি করছেন, জনপ্রিয় নেতা। আমরা বিশ্বাস করি আমাদের সমৃদ্ধ প্রচেষ্টায় থিয়েটার একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। লিকু ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আকরাম। আমাদের মঞ্চের অনেক শক্তিশালী একজন অভিনেতা, ঝিনেদা থিয়েটারের মঞ্চ কাণ্ডারি, একসময় এখনো পর্যন্ত ডাকলেও রাজি আছে পারফরমেন্স করতে, আমাদের স্বপন। স্বপন, একটু অনুভূতির কথা বল, অল্প কথা। আমি আপনাদের সামনে বিশেষ কিছু বলতে চাচ্ছি না, সামান্য কথাই ছেড়ে দেব। আমাদের এই ঝিনেদা থিয়েটার যখন শুরু হয়, মাত্র 35 জন ছেলে নিয়ে প্রশিক্ষণ নিয়ে আমরা এই থিয়েটার শুরু করি। তারপরে এক একজন এক এক দিক চলে যায়, কর্মজীবনে চলে যায়। লাস্ট লিকু ভাই আমাদের তো আগেরতেই ছিল, লিকু ভাই এই থিয়েটারের হালটা ধরে এখনো পর্যন্ত নিয়ে আছে এবং পরিবারের সবাই, তার পরিবারের সবাই দিনের থিয়েটারের সঙ্গে জড়িত। এখন আমরা আছি, প্রাক্তন লিকু ভাই আছে, লিকু ভাইয়ের জন্যে আমাদের থিয়েটারটা এখনো এখানে চালু আছে।
না হলে আমাদের থিয়েটার হয়তো থাকতো না। আমাদের বন্ধু বান্ধব কেউ ঢাকায় আছে, কেউ ইন্ডিয়ায় আছে, কেউ আমাদের সঙ্গে আছে, হ্যাঁ, কেউ পৃথিবীতেই নেই। আমাদের নানা ভাই, প্রাণপ্রিয় বা পবিত্র, হ্যাঁ, সবাই চলে গেছে, কিন্তু আমরা আছি একসঙ্গে। ভালো লাগে যখন লিকু ভাই আমাদের ডাকে, হ্যাঁ, তখন আমাদের খুব ভালো লাগে। সব সময় তো আমরা আসতে পারি না, কাজের মধ্যে থাকি। যাই হোক, এসে আমি খুব আনন্দিত। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, লিকু ভাইদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। ধন্যবাদ। আমরা সবাইকে অনুরোধ জানাবো যে এই মানুষগুলো আবার মঞ্চে করোনাকালীন পরিস্থিতির পরে মঞ্চে ওদের নাটক, কি অনবদ্য নাটক ছিল, আমি একটু বলি কয়েক সেকেন্ডের মধ্যে। ওদের নাটক দেখার জন্যে এখন তো শিল্পকলায় লোক পাওয়া যায় না, দর্শক। ওদের নাটক দেখার জন্য প্রিয়া সিনেমা হলের দরজা ভেঙে দিয়েছিল। টিকিট বিক্রি করার পরেও আমরা যখন দর্শকদেরকে সিট দিতে পারিনি, দর্শকরা দরজা ভেঙে ফেলে আমাদের গেটে দাঁড়ানো মানুষগুলোকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দর্শকরা হল দখল করে নিয়েছিল নাটক দেখার জন্যে। 2 বার শো করতে হয়েছিল, একই নাটক একই কস্টিউমে। একবার খালি চা খাওয়ার বিরতি নিয়ে আবার শুরু করতে হয়েছিল আমাদের ভাষণ। এবার আমাদের সামনে কথা বলছে আমাদের গারাগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক সাজ্জাদ, ও শিক্ষকতা করছে যশোর MM কলেজে। ও আমাদের দীর্ঘ পুরনো একজন সহযোদ্ধা। সংক্ষিপ্ত। ধন্যবাদ লিকু ভাই। অনেক গ্রাম থিয়েটার, অনেক ইতিহাস ঐতিহ্য অনেকে বর্ণনা করেছেন, আমি বেশি কথা বলবো না। বিশেষ করে আমার যখন গাড়াগঞ্জ থিয়েটার, আমার অগ্রজ একরামুল হক লিকু ভাইয়ের হাত ধরে যখন গাড়াগঞ্জ থিয়েটার 1992 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে শুরু করি, নাট্য যোদ্ধা হিসাবে এখানে দাঁড়িয়ে আছেন। বিশেষ করে আমার অগ্রজ এবং একজন মানে কি বলবো, অভিভাবক, নাট্য অঙ্গনের বিভিন্ন ধরনের কর্মশালা, প্রশিক্ষণ, বিভিন্ন অনুষ্ঠানে যখন গাড়াগঞ্জ থিয়েটার থেকে আমি ডাক দিয়েছি, লিকু ভাই, সৈয়দ শফিকুল ইসলাম আকরাম ভাইয়ের লেখা নাটক সেই চঞ্চল সরকার, উনি এখন বাংলাদেশে নাই, দেশের বাইরে, ভাই বললে একটু আগেও যে কথা হয়েছে, তো আসলে সেই স্মৃতিগুলো মনে পড়ে। আকরাম ভাইয়ের যে স্তব্ধ নাটকটি, সেই ডায়লগগুলো এখনো স্মৃতিপটে সবসময় দোলা দেয়। লিকু ভাইয়ের লেখা নাটক ককটেল 1, ককটেল 2, এই নাটকগুলোর মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু। এবং কি বলবো যে তাদের হাত ধরেই এই পর্যন্ত আছি আমি। বিশেষ করে আকরাম ভাই, লিকু ভাইয়ের এই বাংলাদেশ গ্রাম থিয়েটার সম্বলিত বা সম্পর্কিত যে কোনো ধরনের প্রোগ্রাম, আন্দোলন, সংগ্রামে সবসময় থেকেছি, ছিলাম, ভবিষ্যতেও থাকব। এবং গাড়াগঞ্জ থিয়েটারের উত্তরোত্তর সমৃদ্ধি সহ বাংলাদেশ গ্রাম থিয়েটারের সকল সহযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বাংলাদেশ গ্রাম থিয়েটার আরও দীর্ঘজীবী হোক এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক, এই কামনায় আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। এখানে উপস্থিত যারা আছেন এবং আমার গাড়াগঞ্জ থিয়েটারের জন্য আবারও শুভকামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাজ্জাদ। আমাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে কথা বলছেন আমাদের ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক, অনবদ্য অভিনেতা এবং নির্দেশক শামীম আহমেদ টফি। ধন্যবাদ, শুভেচ্ছা। বাংলাদেশ গ্রাম থিয়েটারের আজকে 40-এ। আসলে গ্রাম থিয়েটার আমাদের আদর্শ এবং আমাদের অহংকার। গ্রাম থিয়েটারের 40 আমরা করতে পারছি, যদিও এই করোনাকালীন সময়ে আমরা এই গত 4 মাসে আমরা গ্রাম থিয়েটারের অনেক অভিভাবক আমরা হারিয়ে ফেলেছি। তারপরে বলতে ভালো লাগছে যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমার রেসা ভাই, স্বপনদা, আকরাম ভাই, মানে যদিও সবাই এখানে উপস্থিত আছেন, সাজ্জাদ সহ। আমরা মঞ্চের মানুষ, নাটকের মানুষ। নাটক দিয়েই বাংলাদেশের লোক আঙ্গিকের যে নাটক, সেলিম আলদিন স্যারের যে দর্শন, সেলিম স্যারের যে নাট্যতত্ত্ব, সেই তত্ত্ব থেকেই আমরা
বারবার মঞ্চে আসব। এর মধ্যে যদিও শফিক আকরামের সাথে আমার কথা হয়েছিল, এবং আমি, রেচা ভাই, শফিক ভাই, এই শফিক আকরাম, স্বপনদা, আমরা আবারও মঞ্চে আমরা একটাবার ঝিনাইদহ শিল্পকলার মঞ্চে আসব, এবং সেটা এই অমিক্রণের প্রভাবটা কেটে গেলেই আমরা মঞ্চে আসব। সেই বুড়ো মানুষগুলো যারা 90 দশক 80 দশকে এই ঝিনাইদহ শহরে নাট্য আন্দোলন করেছে, তাদের নিয়ে আমরা একটি নাটক করব, এবং ঝিনাইদহ থিয়েটারের পক্ষ থেকে এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের মধুসূদন দত্ত অঞ্চলের পক্ষ থেকে আজকের এই আমাদের অহংকারের সংগঠন গ্রাম থিয়েটারের 40-এ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শামীম। আপনাদের বলি যে আমাদের অনেকগুলো মৌলিক পথনাটক আছে, কিন্তু মৌলিক আমরা মঞ্চ নাটক 3টে করেছি। তার মধ্যে লাশ আমরা মঞ্চস্থ করেছি। আমি না, আমাদের মৌলিক নাটক না। আর আমি একটা নাটক, একটা স্ক্রিপ্ট, আকরাম বলছিল ভালো হয়েছে, আমি জানি না, ওই জলবায়ু পরিবর্তন। এবং এখন আপনাদের সামনে আমরা ঘোষণা দিচ্ছি আজকের এই মঞ্চে যে আমরা অমিক্রণের পরপরই ঝিনেদা থিয়েটারের একটি মৌলিক নাটক মঞ্চে আসছে, নিরবধি পাগলা কানাই। আমাদের নাটকটি রচনার কাজ শেষ হয়েছে, এখন এটা প্রস্তুতির জন্য চলছে। আমাদের সামনে এখন অনুভূতি প্রকাশ করছে। এক সময় কোন চরিত্রের কথা বলবো, এমন কোন চরিত্র নাই যে চরিত্রতে আমাদের রেসাউদ্দৌলা খানকে খুঁজে পাওয়া যায়নি। কখনো করম আলী, কখনো বাসনের আজাজিল, কখনো লাশের ফটিক শিকদার, কখনো কাকলাস, আমাদের রেসাউদ্দৌলা খান। ধন্যবাদ। বাংলাদেশ গ্রাম থিয়েটারের 40 বছর পূর্তি উদযাপন আয়োজিত ঝিনাইদহ থিয়েটারের এই অনুষ্ঠান আসলেই আমাকে খুব মুগ্ধ করেছে। আসলে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যে সময় আসলে ঝিনাইদহ থিয়েটারের সাথে যুক্ত হই, সময়টি ছিল কিন্তু খুব টাফ একটি বিষয়। আমাদের এখানে প্রশিক্ষণ চলে এবং সেই প্রশিক্ষণের ভেতরে একটি মেয়ে কিন্তু ছিল, আমার যদি ভুল না হয়ে থাকেন, মেয়েটির নাম সম্ভবত মিলু অথবা নীলু নামে একটি মেয়ে। হ্যাঁ, প্রশিক্ষণের পরে, আচ্ছা আচ্ছা, যাই হোক। তারপর আমরা এটা হচ্ছে গিয়ে একটি নাটক করি, এবং সেই নাটকের রিহার্সেলে বাসন নাটকটা, সেটাই সহযোগিতা করে কুষ্টিয়া বোধন থিয়েটারের আলী আফরোজ পিনু ভাই, তারপরে মহিউদ্দিন ভাই, ওনারা এসেছিলেন। তো সেই নাটকটি আমরা করার পর এখানে একটি কমিটি গঠন করে দিয়ে যায়, এবং সেই মাইকেল মধুসূদন দত্ত অঞ্চল গঠন করে, এবং সেই অঞ্চলের একটি ছোট্ট দায়িত্ব আমার উপরে দিয়ে দেওয়া হয়। তো আমি যথাসাধ্য চেষ্টা করি যে এই গ্রাম থিয়েটারের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডগুলো যাতে ঝিনাইদহে করা যায়, সেইভাবে আমরা ঝিনাইদহ থিয়েটার তৈরি করি। তারপরে সম্ভবত ভাটই থিয়েটার বলে একটা থিয়েটার বোধহয় সম্ভবত ছিল, গাড়াগঞ্জ থিয়েটার। তারপরে হচ্ছে গিয়ে পরবর্তীতে মাগুরা, হ্যাঁ সাচিলাপুর, শ্রীপুরে সাচিলাপুর থিয়েটারও একটা তৈরি করি। তারপরে মহেশপুরে একটি থিয়েটার তৈরি হয়। এইভাবে আমরা এই মাইকেল মধুসূদন দত্ত অঞ্চল ছিল 4টি জেলা নিয়ে, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এবং যশোর, এই 4টি জেলার দায়িত্ব নিয়ে আমরা কাজ করেছি। আমি বেশ বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, মিটিংয়ে। সেখানে ছিল সেলিম আলদিন ভাই, তারপরে ছিলেন হচ্ছে গিয়ে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই, তারপরে তৎকালীন অভিনেতা ছিল আমাদের খুলনা ডিভিশনের আবদাল ভাই, হুমায়ুন ফরিদি, এনারা ছিলেন। ওনাদের সাথে আমি কাজ করেছি, দেখেছি যে আসলে এই গ্রাম থিয়েটারের যে সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল খুবই ভালো। তো যাই হোক, সব কিছু মিলায়ে আমরা এই যে আমার বন্ধুবর স্বপন যে কথাটি বলল যে কর্মক্ষেত্রে আসার পরে আমরা আস্তে আস্তে সরে ঠিক না, মানে এখনও ভালো লাগে এবং এখনও প্রাণ কাঁদে। তো অনেক কিছুই সময়ের অভাবে হয়ে ওঠে না।
চাকরি করতে গিয়ে অনেক কিছুই হয়ে ওঠে না, তারপরও হ্যাঁ এইভাবে আর কি। তারপরও বন্ধুবর একরামুল হক লিকু এত সুন্দর একটি চমৎকার আয়োজন করেছে, আমাকে বলার পরে আমি বললাম যে ঠিক আছে আমি আসবো, আশা করি যদি কোনো বিপদ আপদ না ঘটে আমি অবশ্যই আসবো। তো যাই হোক, সব কিছু মিলায়ে আমি অনুষ্ঠানের হচ্ছে গিয়ে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রেসাউদ্দৌলা খান, আমাদেরকে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছে ও বারবার আসবে, মঞ্চেও আসবে, কথা বলছে। আমরা এখন আলোচনা পর্ব একদম শেষ পর্যায়ে, আমরা চলে যাব আমাদের সাংস্কৃতিক পরিবেশনায়। আমাদের কথা বলছে ঝিনেদা ভোর হলোর সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ পারভেজ ইমাম আজাদ। ধন্যবাদ। আজকে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী শিশু সংগঠন ভোর হলো সভাপতি হয়ে গ্রাম থিয়েটারে অংশ হতে পেরে নিজেকে সত্যি খুব গর্বিত মনে করছি। আর আজকের অনুষ্ঠানটা যে সমস্ত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা আসাতে এই অনুষ্ঠানের অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। আমি এই সমস্ত মানুষগুলোর গল্পই শুনেছি, লিকু ভাই, শামীম ভাই বা যারা এখনো আছেন তাদের কাছে এই সমস্ত মানুষদের গল্প শুনেছি, তাদেরকে আজকে সামনে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর ভোর হলো এখন যে মানুষটার হাত ধরে আমরা এগোচ্ছি, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের গুরু অজয় দাস। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকলে আরও সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে। আর গ্রাম থিয়েটারের 40 বছরের এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে গ্রাম থিয়েটারের উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পারভেজ ইমাম আজাদ। আমাদের আলোচনা এই অনুভূতি প্রকাশ পর্ব শেষ পর্যায়ে। এবার আমাদের সামনে শেষ মানুষটি, আজকের এই অনুষ্ঠানের শেষ মানুষটি যিনি কথা অনুভূতি প্রকাশ করছেন, আমাদের ঝিনেদা থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য, অনবদ্য এক সময় তার ডুগি তবলা ছাড়া আমাদের অনেক আন্দোলনের গানই শিল্পীরা গাইতে পারেনি, এটা অনেকে জানে না। তার অনেক গুণ, সে একজন গীতিকার, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের সে একজন এনলিস্টেড গীতিকার, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য, আমার ব্যক্তিগত জীবনের অত্যন্ত ছোট বয়সের বন্ধু। এখন সে অনেক পরিণত রাজনৈতিক জীবনে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর তার অনুভূতি প্রকাশ করছে। শুভ বিকেল। বাংলাদেশ গ্রাম থিয়েটারের 40 বছর পূর্তি হয়েছে। সেই 40 বছর পূর্তির উৎসব ঝিনেদায় পালন করছে গ্রাম থিয়েটারের অঙ্গ সংগঠন না সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন ঝিনেদা থিয়েটার। ঝিনেদা থিয়েটারের মাইকেল মধুসূদন দত্ত অঞ্চল, হ্যাঁ, কিন্তু এখানে মূলত তো ঝিনেদা থিয়েটারের সভাপতির আমন্ত্রণেই আমাদের আসা। তো এখানে কথা বলতে গিয়ে যারা ঝিনেদা থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য তারাই মূলত কথা বলেছেন। ঝিনেদা থিয়েটারের প্রতিষ্ঠা তো 87 সালে, 1987 সালে। তো সে 87 সালের ওই গল্প, ওইটা তো যেদিন ঝিনেদা থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হবে বা পালন হবার এর মধ্যে খুব বর্ণাঢ্যভাবে হবার কথাও ছিল, মূলত করোনাকালীন এই পরিস্থিতির জন্যেই সেটা হয়নি। কারণ ব্যক্তিগতভাবে ঝিনেদা থিয়েটারের সভাপতির সাথে এই বিষয়ে আমার কথাও হয়েছিল। তো আজকে গ্রাম থিয়েটারের 40-এ পা বা 40 বছর পূর্তি। গ্রাম থিয়েটার সম্পর্কে আসলে আমার নতুন করে বলবার কিছু নেই। বাংলাদেশের সমস্ত মানুষ এই গ্রাম থিয়েটার সম্পর্কে সকলেই জানেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে অনেক দুর্বিষহ সময় গেছে, যে 75-এ বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের যে শিল্প সাহিত্য অঙ্গনে অরাজক একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। সেই সময়ে যারা সাংস্কৃতিক যে সমস্ত নেতৃবৃন্দ বা সাংস্কৃতিক কর্মীরা যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারাই
তারাই একত্রিত হয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটার এটি তৈরি করেন এবং এটির মূল জায়গাটি ছিল ঢাকা থিয়েটার। ঢাকা থিয়েটারও এরকম ঝিনেদা থিয়েটারের মতো একটাই অঙ্গ সংগঠন, কিন্তু ঢাকা থিয়েটারকে কেন্দ্র করেই বাংলাদেশ গ্রাম থিয়েটার আবর্তিত হতো এবং বাংলাদেশে যে নাটকের মান আজকের দিন পর্যন্ত ভালো, বিশেষ করে মঞ্চ নাটক। এবং এই যখন পর্যন্ত ওই শুধু একটি টেলিভিশন ছিল বেসরকারি ভাবে, 21শে টেলিভিশন, 1996 সালে জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত এবং আদর্শের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা 96 সালে ক্ষমতায় আসবার পরে বাংলাদেশে প্রথম একটি বেসরকারি চ্যানেল শুরু হয়, সেটি হলো 21শে টেলিভিশন। এই 21শে টেলিভিশনে এই পর্যন্ত আর তখন আর একটাই টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশনের যে সমস্ত অনবদ্য নাটকগুলো আজকের দিন পর্যন্ত সারা পৃথিবীর বাঙালিরা দেখেন এবং যাদেরকে দেখা যায় অভিনেতা হিসেবে, আর পেছনের যারা মানুষ যেই নাটক তৈরির কারিগর হিসেবে, তার 80% শিল্পী এবং 80% কারিগরই এই বাংলাদেশ গ্রাম থিয়েটারের। এখনো বললে আপনারা প্রত্যেককেই চিনবেন। কথা বলতে গিয়ে রেসাউদ্দৌলা খান তিনি তাদের নাম বলেছেন যে বাংলাদেশের যে সমস্ত অভিনেতারা এই বাংলাদেশের বাংলাদেশ যতকাল থাকবে এই মঞ্চ নাটক এবং টিভি নাটকের প্রতীক্ষিত হিসেবে তাদেরকে এই মানুষ স্মরণীয় হিসেবে রাখবে এবং তারাই আমাদের বাংলা নাটকের পথিকৃৎ। বিশেষ করে উল্লেখ করতে হয় জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মঞ্চকুসুম শিমুল ইউসুফ, আর তাদের যে স্ক্রিপ্ট সরবরাহ করতেন এই গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক আমাদের সকলের শ্রদ্ধাভাজন সেলিম আলদিন, এবং তাদের সাথে অভিনয় করতেন হুমায়ুন ফরিদি, আসাদ, রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, জহিরুদ্দিন পেয়ার, সুবর্ণা মোস্তফা, শমী কাইসার, তারপরে আজিজুল হাকিম, আরো অনেক, মানে যে সকলের নাম আসলে এই মুহূর্তে আমার পক্ষে এইভাবে যে বলতে গেলে অনেক সময় লাগবে, আবার একটু মনে করে করে বলতে হবে। তো যাই হোক, আপনারা যারা এসেছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আর ঝিনেদা থিয়েটারকে শুভেচ্ছা জানাতে চাই এবং পাশাপাশি এটুকুও বলতে চাই যে বাংলাদেশ গ্রাম থিয়েটার একটি বাংলাদেশের প্রেক্ষিতে অনেক বড় একটি সংগঠন, শুধু কলেবরেই বড় না, গুরুত্বের দিক থেকেও অনেক বড়। তো সেই বড় একটি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী, বুঝি যে অমিক্রন বা করোনার কারণে এটা এইভাবে হচ্ছে, তা নাহলে এটা বাড়ির ছাদে হবার কথা ছিল না নিশ্চয়ই। কিন্তু এই বাড়ির ছাদে হলেও এই ঝিনেদা শহরে অনেকগুলো সংগঠন আছে, অনেক সংগঠন। কারণ যে এখানে এই জায়গায় যারা আছেন তারা সকলে জানেন, যখন এই ডিসি অফিসে বসে সরকারি অনুদানের হিসাব করতে যায়, সরকারি অনুদানের জন্য যারা আবেদন করেন, সেই আবেদনের প্রেক্ষিতেই জানি ঝিনেদা শহরে কত সংগঠন কাউকে ঠেলে বাদ দিতে পারে না। 100-এর বেশি সংগঠন তারা আবেদন করেন, 100-এর বেশি সংগঠন আবেদন করেন যে সরকারি অনুদান পাবার জন্য। আমরা যারা ওই মিটিংয়ে থাকি আমরা ঠেলে বাদ দিতে পারি না, কাকে বাদ দিয়ে কাকে দিই, এবং সকলের জন্য সুপারিশ থাকে। এই কথাটি হয়তো এক ধরনের বিরাগের কথা হতে পারে, কিন্তু কথাটি তো সত্য যে এরকমের একটি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আর 50টা সংগঠনের কর্মীরা না হোক, শুধু নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন না, এই প্রত্যাশাটা আমরা করি না। আমরা মনে করি সাংস্কৃতিক সংগঠনগুলো একে অপরের শরীর হয়ে থাকুক, বন্ধু হয়ে থাকুক, একে অপরের পাশে দাঁড়াক, এই প্রত্যাশা আগামী দিনের জন্য আবারও রইল। আগামী দিন তাদেরকে আমরা এইভাবে দেখতে চাই। বাংলাদেশ গ্রাম থিয়েটারের জন্য শুভকামনা করি।
আর বাংলাদেশ গ্রাম থিয়েটারের এই জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠা বার্ষিকী যারা পালন করছে এই মধুসূদন অঞ্চল, সেই মধুসূদন অঞ্চল আমরা জানি যে তারা অনেক কাজ করে এই ঝিনাইদহ জেলায়, আরও অনেক অনেক বেশি কাজ করুক এবং সার্বক্ষণিক বা সব রকমের সহযোগিতা দেবার প্রত্যাশা আমাদের সবসময় থাকে। আমরা এই সংগঠনটির পাশে থাকতে চাই। সবাই ভালো থাকবেন। আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ অশোকধর। আমরা এখন আমাদের পরবর্তী পরিবেশনায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী পরিবেশনার সমস্ত বিষয়টুকু দেখবেন আমাদের ভোর হলোর সম্মানিত সভাপতি পারভেজ ইমাম আজাদ। আমরা এবার আমাদের সাংস্কৃতিক আয়োজনে যাচ্ছি। প্রথমে দুইটি আবৃত্তি দিয়ে আমরা শুরু করব। আবৃত্তি প্রথমে করবে মাহিয়া মাহি, তারপরে মাইশা, তারপর আমাদের আমি অনুষ্ঠানের সূচিটা একবারে বলে দিছি, পরপর চলতে থাকবে, কোনো ঘোষণা থাকবে না। তারপরে তিনটি কোরাস গান, তারপরে ঐশ্বর্য একক পরিবেশনা, তারপরে আমাদের নৃত্যশিল্পী মাইশা কাশপিয়া অদ্রির নৃত্য পরিবেশনা থাকবে। আর তারপরে ঝিনাইদহ থিয়েটারের নাটক থাকবে। আমরা এই অনুষ্ঠানগুলা পরপর দেখার জন্য আমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই মাহিয়া মাহির আবৃত্তি দিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। পরপর চলতে থাকবে অনুষ্ঠান। আমি আফরানজু মাহিয়া আবৃত্তি করছি কবি জয় গোস্বামীর রচিত মেঘবালিকার জন্য রূপকথা কবিতাটি। আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগে, মিথ্যে কথা, নাম কেমন হয় কখনো? আমি বললাম নিশ্চয় হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সে তো একই রাজার কুমার পক্ষীরাজ, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, মস্ত করে লিখতে হবে, কিন্তু মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও ওই গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, আমি এখন মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্যে। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরেই আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম।
ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলাবালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেবে আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আমার আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের তলায় নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি কবির জন্যে এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পাড়ে, মাঠের পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মাইশা রহমান, ঝিনেদা থিয়েটারের একজন কর্মী। আবৃত্তি করছি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা রচিত বাবা। জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দের। আর কখনো পাবো না এই সুখ, আর কখনো বলতে পারবো না শুভ জন্মদিন। কেন এমন হলো? কে দেবে আমার প্রশ্নের উত্তর? কোথায় পাবো তোমায়? যদি সন্ধ্যা তারাদের মাঝে থাকো, আকাশের দিকে তাকিয়ে বলবো শুভ জন্মদিন, তুমি কি মিটি মিটি জ্বলবে? যদি বিশাল সমুদ্রের সামনে ঢেউদের খেলার মাঝে থাকো, বলবো শুভ জন্মদিন, সমুদ্রের গর্জনে শুনবো কি তোমার বজ্রকণ্ঠ? পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ নীল আকাশে লুকোচুরি খেলে, তুমি কি ওখানে তাকিয়ে বলবো শুভ জন্মদিন? এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে, ওখানে কি তুমি? আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায় তোমাকে খুঁজবো, ডাকবো, যে প্রতিধ্বনি হবে ওখানে কি তুমি? শুভ জন্মদিন, শুভ জন্মদিন। অসংখ্য ধন্যবাদ। হ্যালো,
হ্যালো 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 মুখেরটাও না হাতেরটাও না। আর ভয়েসটা ওর ভয়েসটা ওর মুখেরটা ওর মুখেরটা ওর মুখেরটা হ্যালো হ্যালো ওইটা ওর মুখেরটা হচ্ছে না। ওইটা গেল ভাই, হ্যালো ওইটা গেল। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93% নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি,
মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। করোনা ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, মেটায় মেটায় ক্ষুধা, তৃষ্ণা মেটায় মেটায় ক্ষুধা, পিয়েরি দুধের বাটি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন, দিব্য পরিপাটি। এই মাটি এই কাদা মেখে এই দেশেরই আচার দেখে সভ্য হলো নিখিল ভুবন, দিব্য পরিপাটি। এই দেশেরই ধুলায় পড়ে মানিক যায় রে গড়া গড়ি, এই দেশেরই ধুলায় পড়ে, এই দেশেরই ধুলায় পড়ে মানিক যায় রে গড়া গড়ি, বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো, এই দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি, ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি, খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। লক্ষ্মীতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তার গুরু দুস্তর পারাবার হে, লক্ষ্মীতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পর, ছিড়ি আছে পালকে ধরিবে আর আছে কার নির্মল। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পর, ছিড়ি আছে পালকে ধরিবে আর আছে কার নির্মল। কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পাড়ি দিতে হবে তরি ধার, দুর্গম গিরি
গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার প্রেমের রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান প্রেমের রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ ভান্ডারি আজি দেখিব তোমার মাতৃমূর্তি পর অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ ভান্ডারি আজি দেখিব তোমার মাতৃমূর্তি পর হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন ভান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও
পুষ্পে ভরা সাথী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি কুঞ্জরিয়া আসে ওলি কুঞ্জে কুঞ্জে ধেয়ে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ভরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি 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 করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায় অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেনের প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন অথবা যদি আপনার ক্যান্সার থাকে অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায় অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেনের প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন অথবা যদি আপনার ক্যান্সার থাকে অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে
তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন।
করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা,
এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেনের প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেনের প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেনের প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন,
কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93%-এর নিচে নেমে যায়,
অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারের 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয়, তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে,
তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনা জয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে, তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93%-এর নিচে যে আমাদের মধ্যে অনেক গুণীজন, আমাদের শ্রদ্ধেয় সেলিম আলদিন স্যার, আফসার স্যার আমাদের ছেড়ে চলে গেছেন এবং সম্প্রীতি আমার খুব পছন্দের এবং কাছের কাকু দুলাল কাকু আমাদেরকে রেখে চলে গেছেন। আমি তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আমার প্রথম পরিবেশনা উপস্থাপন করছি। গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আঁধিরে বন্ধু, আমি তোমার না সোনা বন্ধুরে আমি তোমার না লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুরো নদী, তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুরো নদী, সেই নদীরে
ভিতরে মানুষ, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে যার চরণে জগৎ লোটে। মানুষ কি আর এমনি বটে যার চরণে জগৎ লোটে। দেখ না পঞ্চভূতের ঘটে খেলিতেছে নিরঞ্জন। 14 তলার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। 14 তলার উপরে দালান, তার ভিতরে ফুলের বাগান। লাইলি আর মজনু দেওয়ান, লাইলি আর মজনু দেওয়ান। সুখে গড়ে যে আসন, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। দুই ধারে দুই কঠোরা, হায়াত মৌত মাঝখানে ভরা। দুই ধারে দুই কঠোরা, হায়াত মৌত মাঝখানে ভরা। সময় থাকতে হরে তরা, নিকটেতে কাল সময়। সোনার পুরী আন্ধার করে যেদিন পাখি যাবে ওরে। সোনার পুরী আন্ধার করে যেদিন পাখি যাবে ওরে। শূন্য খাঁচা থাকবে পড়ে, শূন্য খাঁচা থাকবে পড়ে। কে করবে আর তার যতন? মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। তালাশে খালাস মিলে, তালাশ করো রং মহলে। তালাশে খালাস মিলে, তালাশ করো রং মহলে। উঠিয়া হাবলঙ্গের কোলে, চেয়ে থাকবে সর্বক্ষণ। দেখিবে হাবলঙ্গের কোলে, দুই দিকে অগ্নি জ্বলে। দেখিবে হাবলঙ্গের কোলে, দুই দিকে অগ্নি জ্বলে। ভেবে রশি দুদিন বলে,
জীবনের পাগল মন। নেমে যায় অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি আপনার শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেনের মাত্রা পালস অক্সিমিটারে 93%-এর নিচে নেমে যায়, অথবা শ্বাস ঘন হয়ে আসে, মিনিটে যদি 30 বারের বেশি শ্বাস হয় তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবেন এবং আপনার অক্সিজেন প্রয়োজন হবে। যদি আপনি ডায়াবেটিক রোগী হন, অথবা আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, অথবা যদি আপনার ক্যান্সার থাকে, অথবা যদি আপনার কিডনিতে সমস্যা থাকে, অথবা যদি আপনার আগে থেকেই অ্যাজমা, শ্বাসের রোগ, হার্টের সমস্যা থাকে, তাহলে আপনাকে করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। ভয় পাবেন না, আমি একজন করোনাজয়ী চিকিৎসক। করোনা শনাক্তের পর আমি প্রথমে নিজেকে আমার পরিবার থেকে আলাদা করে রেখেছি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেছি, মনে সাহস রেখেছি। আপনিও মনে সাহস রাখুন, সচেতন হন। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনার পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ট্যাবলেট খাবেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করবেন, কাশির জন্যে কাশির সিরাপ খাবেন, পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন এবং রুমের মধ্যেই হালকা ব্যায়াম করবেন। বাসায় থাকা অবস্থায় যদি
আমাদের ঘরে গো। ওইটা থাক, ওইটা লাগবে না, ওইটা নাও। হ্যালো 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 বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন ঝিনাইদহ থিয়েটার এবং মাইকেল মধুসূদন দত্ত অঞ্চলের যে পরিবেশনা হবার আমরা শুরু করছি। আমরা সেলিম আল দীনের অন্যতম নাটক ধাপমানের অংশবিশেষ। শুনছিলাম প্রাণ ভরে গো সোমেশ্বরী জলের স্রোতে সেই
জন্য প্রাণ গো মরণকালে বান্দার চিন্তা এই শরীরের পাই গো পিতা আমার কন্যার কষ্ট কেমনে দেখি করে 1414 মাঘ মাসের 1 তারিখে মনের কারণ ডাক দিয়েছে শ্রাবণের 1 ধারাতে। হাই কবি সেলিমাদ্দিন সকল শূন্য করে গো রাইখা গেল চিরতরে মোদের অনাথ কইরে গো। নাই নাই আছে নাই দুহাত শূন্য উড়াই আছে আছে তাও নাই এই জনম ভরে তোমার শিক্ষা তোমার কথা থাকবে অন্তরে ভুল হইলে করো ক্ষমা এই অভাগার তরে ভুল হইলে করো ক্ষমা এই অভাগার তরে ভুল হইলে করো ক্ষমা এই অভাগার তরে। আমরা সেলিমাদ্দিনের বন্দনা দিয়ে আমরা আজকের মতো শেষ করছি। করোনার উপসর্গসমূহ যেমন যদি জ্বর হয়, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি, মাথা ব্যথা, পাতলা পায়খানা, এই উপসর্গগুলো দেখা দিলে আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, করোনা পরীক্ষা করবেন। করোনা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে ফেলবেন, পরিবারের সদস্যদের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। যদি আপনার করোনার মৃদু উপসর্গ যথা জ্বর, সর্দি, কাশি থাকে তাহলে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী। সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আজকে এখানে অংশগ্রহণ করেছে এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, দূর দূরান্ত থেকে যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদের অনুষ্ঠান লাইভের মাধ্যমে দেখছিলেন তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ঝিনেদা টিভি, আমাদের খুব কাছের একটি অনলাইন জনপ্রিয় টেলিভিশন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।